চলতি বছরের তুলনায় 3.5 মাস এগোলো এসএসসি পরীক্ষা। শুরু হবে 7 জানুয়ারি, 27-এর 6 জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরো কমানোর পরিকল্পনা। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, আর এইচএসসি 6 জুন এবং শেষ করব 13 জুলাই। কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন কোনো সময় বিনা কারণে নষ্ট না হয়। সময় কম পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষার্থী অভিভাবকের। আমরা 3 মাস লেটে বই পাইছি, তারপরে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। চেঞ্জ হওয়াতে আমরা অভিভাবকরা একটু হতাশাগ্রস্তই, যে তার যে টার্গেট যে রেজাল্টটা করা সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামু উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ছোটাছুটি, প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। ওয়ান স্টপ সার্ভিসের পরিকল্পনা। সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যে আবারও বাংলাদেশি হত্যা। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে যুবক নিহত, স্বজনের আহাজারি, বিজিবির প্রতিবাদ। ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাবি ক্যাম্পাস। 2 দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত বহিরাগত। 8 দাবিতে প্রশাসনকে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। প্রকল্পে টাকা অপব্যয়ের রেকর্ড গড়েছে আওয়ামী লীগ। চাপিয়ে দেওয়া হয়েছে ঋণের বোঝা। অপচয় থেকে বেরিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন অর্থ উপদেষ্টা। এবং কোরবানির হাট টার্গেট করে জাল নোট তৈরি। রাজধানীর উত্তরা ও গাজীপুরে পুলিশের অভিযানে মূল হোতাসহ গ্রেফতার 3, 34 লাখ নকল টাকা ও সরঞ্জাম জব্দ। চলতি বছরের তুলনায় 3.5 মাস এগিয়ে এলো 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। 7 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছর 6 জুন। স্কুল বন্ধ না রেখে পাবলিক পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। বলেন, ভবিষ্যতে সেশন জট আরও কমিয়ে আনা হবে। এদিকে তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা পরীক্ষার্থী ও অভিভাবকদের। কোভিড সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়েছে অনেকটা সময়। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয় এখন নির্ধারিত সময় থেকে কয়েক মাস পিছিয়ে। এ অবস্থায় সেশন জট কমিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যেই 2027 সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার, কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি থেকে এবং আগামী এইচএসসি পরীক্ষা শুরু হবে 27-এর 6 জুন। তবে ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা এগিয়ে আনার কথাও জানান মন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027, আর এইচএসসি শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। দেশে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এদিকে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলেও তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। আমরা 3 মাস লেটে বই পাইছি, তারপরে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। ছেলে আমার কাছে বারবার বলতেছে যে আসলে এত তাড়াতাড়ি পরীক্ষাটি এগিয়ে নিয়ে আসলো,
আমার তো কোর্স শেষ হয়নি। চেঞ্জ হওয়াতে আমরা অভিভাবকরা একটু হতাশাগ্রস্তই যে তার যে টার্গেট যে রেজাল্টটা করা সেটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে। আমরা টেস্ট নেব কখন, পিটেস্ট নেব কখন, রেজাল্ট দেবো কখন, কারণ ছেলে মেয়েদের উপর একটা প্রচণ্ড চাপ পড়বে। পাবলিক পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করতে না হয় সেজন্য উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনাও করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 7 শিশুর। হাসপাতাল নতুন করে ভর্তি 1518 জন। আক্রান্ত সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে উদ্বিগ্ন অভিভাবকের ছোটাছুটি। বিশেষজ্ঞ বলছেন, প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় জটিল হচ্ছে পরিস্থিতি। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওয়ান স্টপ মেডিকেল সার্ভিস চালুর পরিকল্পনা নিচ্ছে সরকার। 2 মাসেও পরিবর্তন নেই হাম পরিস্থিতির। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে অভিভাবকদের। হামমুক্ত ঘোষণার কথা থাকলেও এই বছরের চিত্র যেমন শঙ্কা জাগিয়েছে, তেমনি সামনে আসছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, যার বড় ভুক্তভোগী প্রান্তিকের মানুষ। কোথাও শয্যা সংকট, কোথাও সঠিক চিকিৎসার অভাব। এমন সব তিক্ত অভিজ্ঞতার কারণে জটিল অবস্থার মুখোমুখি আক্রান্ত শিশুরা। হাম ওঠার পর তারা বলে, আমাদের এখানে হামের কোনো ট্রিটমেন্ট নাই, তা আপনারা ঢাকা চলে যান। 10-12 হাজার টাকা গেছে শুধু, স্যার গাড়ি ভাড়াই গেছে আমার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, হামে এত মৃত্যু বিশ্বের কাছে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে দেশকে। অভ্যুত্থানের পর চিত্র পরিবর্তনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন করা হয়নি। তাই বর্তমান সরকারকে প্রাথমিক স্বাস্থ্যভিত্তিক ব্যবস্থা তৈরির পরামর্শ তার। আমাদের সম্পদও কিন্তু এত কম না যে আমরা এই টিকা কিনতে পারবো না, কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হচ্ছে উল্টো পিরামিড। উন্নয়ন ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা তারা করবেন, খুব সুন্দর ম্যানিফেস্টো। সেই লক্ষ্যে কোনো কাজ হয়েছে বলে আমার চোখে পড়েনি। এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব এবং যারা এক্সিস্টিং স্বাস্থ্যকর্মী আছে আমরা ওয়ান স্টপ সার্ভিস, একজন স্বাস্থ্যকর্মী সে একটা প্যাকেজ অফ সার্ভিস ডেলিভার করবে মানুষের ডোর স্টেপে, এবং প্রতি মাসে একজন স্বাস্থ্যকর্মী প্রতিটি ঘর ভিজিট করবে। গত 15 মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে 430 এবং আক্রান্ত 53,000-এর বেশি, যা গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যেই আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। পতাকা বৈঠকে এ ঘটনার নিন্দা জানিয়েছে বিজিবি। আবারও সীমান্তে হত্যা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা। বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন খাদেমুল। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন তিনি। পরে স্থানীয় ও তার সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাছ ধরতে জিরো লাইন অতিক্রম করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছেড়ে। ভারতের বাংলাদেশের লোককে কিছুই মনে করে না, পাখির মতো এরা গুলি করে। পক্ষীর মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব? কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের উদ্দেশ্যে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হয়তো প্রতিমধ্যে হোক আর মেডিকেল হোক মৃত্যুবরণ করে পরবর্তীতে আমাকে মেসেজ দিতে সে মারা গেছে। 15 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন, গুলির বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত 8 এপ্রিল পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মারা যান আরও এক বাংলাদেশি। সময় সংবাদ, লালমনিরহাট। সন্ধ্যার সময় আরও থাকছে। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতরে 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু। গ্রামের বাড়ি চট্টগ্রামে শোক। মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনের। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ বলেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি শিক্ষার্থীদের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। 12 মে রাত 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এই সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। অভিযোগ রয়েছে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। বিভিন্ন স্লোগানে এই ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আলোচনায় আসার পর দায় সারতে নামে মাত্র এই ঝোপঝাড় বেষ্টিত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, দুর্বল সীমানা প্রাচীর এবং বহিরাগতদের অবাধ প্রবেশ এ ধরনের ঘটনার আশঙ্কা দিন দিন আরও বাড়াচ্ছে। প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা সদস্য বাড়ানো, জরুরি ক্রাইসিস রেসপন্স টিম গঠন এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করার দাবি জানান তারা। আমাদের প্রশাসন তেমন স্টেপ নিচ্ছে না। আনসার বাহিনী এখানে আছে, কিন্তু আসলে তারা প্রপারলি ভেরিফাই করতেছে না। সীমানা প্রাচীরগুলো একটু উঁচু করা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো। বহিরাগতদের প্রবেশটার উপর বিধিনিষেধ আজ্ঞা করা হয়, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ করা হয়েছে আরও কিছু শর্ত। আইনগত যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ যে শাস্তি হয় তার নামে আমরা এটার প্রত্যাশা করি। পুলিশের হয়তো কোনো গাফিলতি আছে, কারণ কোনো আসামি 24 ঘন্টার ভিতরে পুলিশ এরা ধরতে পারে। সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাকসু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়ার আহ্বান। বেজিংয়ে ট্রাম্প শি রুদ্ধদ্বার বৈঠক। তাইওয়ান নিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করলেন চীনের প্রেসিডেন্ট। ঈদ টার্গেট করে জাল নোট ছাপিয়ে বিক্রি করছে একটি চক্র। রাজধানী উত্তরা ও গাজীপুর থেকে মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 34 লাখ নকল টাকা। এসব জাল টাকা ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা ছাপানোর কাজে ব্যস্ত একটি চক্র। পশুর হাটে সরবরাহের লক্ষ্যে 2 জন কর্মীও নিয়োগ দেয় চক্রটি। বুধবার সকালে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে কারখানা থেকে দুলাল ও মামুন নামে 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ জাল টাকা। এর আগে জাল টাকা কেনা বেচার গোপন খবরের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা থেকে মুজিবুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী চালানো অভিযানে জাল টাকা ছাপানোর সরঞ্জামও উদ্ধার করা হয়। মুজিবুর রহমান বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে পুলিশ জানায়, এরই মধ্যে কিছু সংখ্যক জাল নোট মার্কেটে ছড়িয়ে দিয়েছে চক্রটি। কুরবানির হাটকে কেন্দ্র করে এই জাল টাকার একটা চক্র থাকে, যারা সবসময় সক্রিয় থাকে। এরকম যে কোনো চেষ্টাকে আমরা কঠিন হস্তের দমন করব, রোধ করব। এ সময় পুলিশ জানায়, কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। তবে লেনদেনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে, এগুলো বিভিন্ন বুথ থাকবে। যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা, এটা যেন একটু নিশ্চিত হয় তারা লেনদেন করে। এছাড়া ব্রিফিংয়ে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 6 জন চীনা নাগরিক সহ 9 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অনলাইন জুয়ার বিপুল পরিমাণ সরঞ্জাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকার প্রকল্পে টাকা অপব্যয় রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমির। বৃহস্পতিবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি বলেন, স্বজনপ্রীতি বা কারো প্রভাবে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় কোনো প্রকল্প নেবে না সরকার। অতীতের যে পরিকল্পনা পদ্ধতি, সেই পরিকল্পনা পদ্ধতিতে অনেকগুলো গলদ ছিল। আমরা এখানে কতকগুলো অধ্যায় সন্নিবেশিত করেছি যে বাস্তবায়ন পদ্ধতির কি ধরনের সংস্কার দরকার। দ্বিতীয়ত, আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি
যে কি প্রক্রিয়ায় পরিবীক্ষণ করা হবে, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন কিভাবে করা হবে, অর্থাৎ কিভাবে আমরা বুঝব যে প্রকল্পের অগ্রগতি কি। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার ধারণা করা হচ্ছে গাড়ি এসির লিকেজ হয়ে বিষক্রিয়ায় মারা গেছেন তারা। গাড়িতে এসির গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় বিদেশের মাটিতে প্রাণ গেল একই পরিবারের 4 ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওমানে। মঙ্গলবার রাতে মাস্কাট শহরের মোলাদা এলাকায় বাজার করে ফেরার পথে এই ঘটনা ঘটে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঈদ করতে 15 মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কথা ছিল পরিবারের এক সদস্যের বিয়েরও। সেই প্রস্তুতির অংশ হিসেবে বাজার করে ফিরছিলেন 4 ভাই। রাস্তায় গ্যাস লিকেজ হলে গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের। ওনারা পার্কিং এ ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দা রাজার পাড়ায়। এলাকায় খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি প্রতিবেশীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে তা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। এই বিষয়ে কোনো সমস্যা আমার ধারণা যেটা বলতেছি, 4 জন থেকে একজনও তো হয়তো রক্ষা পেতে পারতো। ওদের মুখ থেকে লালা জ্বরছে, লালাটা পরীক্ষা করে ওরা জানতে পারছে যে এসির গ্যাস লিক হয়ে তাদের ফুসফুসে সরাসরি আক্রান্ত হওয়ার কারণে তারা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেছে। ওমানে ব্যবসা করা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বিবাহিত হলেও বাকি 2 সহোদর অবিবাহিত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, সন্ধ্যার সময়। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ভূরাজনৈতিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে আখ্যা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। এর আগে এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। সন্ধ্যার সময় খেলার খবর। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। টানা কয়েকটি সিরিজ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ বোলিং করছেন নাহিদ। গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 8 উইকেট নেন তিনি। এরপর এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার পেসার। 3 ম্যাচে এবারও দখল করেন 8 উইকেট। আর টানা এই পারফরমেন্সের কারণে এপ্রিল মাসের আইসিসি সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলতি বছরের তুলনায় 3.5 মাস এগোলো এসএসসি পরীক্ষা। শুরু হবে 7 জানুয়ারি। 27-এর 6 জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। হামো উপসর্গে আরও 7 শিশু মৃত্যু। আক্রান্ত সন্তান নিয়ে ছোটাছুটি। প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর। চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। ওয়ান স্টপ সার্ভিসের পরিকল্পনা। এবং সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যে আবারও বাংলাদেশি হত্যা। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে যুবক নিহত। স্বজনের আহাজারি, বিজিবির প্রতিবাদ। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।